ইসরায়েলি হামলায় একসঙ্গে 9 সন্তানকে হারালেন এক চিকিৎসক মা। গাজায় একদিনে ৭৯ জন নিহত। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ। জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ। স্থানীয়দের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার আশ্বাস। এবং পাকিস্তানের পাঞ্জাবে ধূলিঝড় ও বজ্র বৃষ্টিতে নিহত ৮, আহত ৪৫। সব জেলায় জরুরি সেন্টার চালু। বিদ্যুতের খুঁটি ও দুর্বল ভবন থেকে দূরে থাকার নির্দেশনা প্রশাসনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল। ইসরায়েলের বর্বরতায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকে হারিয়েছেন গাজার এক চিকিৎসক মা। একদিনে উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৭৯ জন, আহত হয়েছেন প্রায় ২৫০ জন। শুধু বোমা হামলায় নয়, যুদ্ধের সব নিয়ম ভেঙে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ উঠেছে। চোখের সামনে নিজের ৯ সন্তানকে মারা যেতে দেখছেন। সবশেষ জীবিত ছেলেটির অবস্থাও আশঙ্কাজনক। একজন মা যিনি সারা জীবন শিশুদের চিকিৎসা করে এসেছেন, এখন হাসপাতালে নিজের শেষ জীবিত ছেলেটির অস্ত্রোপচারের খবর জানার অপেক্ষায়। গাজায় এক ইসরায়েলি বিমান হামলায় মারা গেছে এই চিকিৎসকের ৯ সন্তান। আর এই নির্মম ঘটনা যেন এক ঝলকে গাজার মর্মান্তিক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। ডাক্তার আলা আন নাজদার নাসের হাসপাতালের একজন চিকিৎসক। এই নারী চিকিৎসককে হাসপাতালে ডিউটির জন্য পৌঁছে দিয়ে তার স্বামী বাসায় ফেরেন। এর কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলের বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। নিহত শিশুদের বয়স 7 মাস থেকে 12 বছরের মধ্যে। ডাক্তার নাজদারের স্বামী হামদি ছিলেন গুরুতর আহত। তার মাথায় ঢুকে গেছে ধাতব টুকরো। এই ঘটনায় শোকে জর্জরিত এই চিকিৎসকের পরিবার। যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই অভাব। জাতিসংঘ জানিয়েছে প্রতিদিন কমপক্ষে ৫০০ ট্রাক ত্রাণের দরকার হলেও শুক্রবার ঢুকেছে মাত্র ১০৭টি। গণহত্যার অভিযোগের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের নিয়ম ভেঙে মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ উঠে আসছে। অ্যাসোসিয়েটেড প্রেসের অনুসন্ধানে ৭ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরায়েলি সেনা স্বীকার করেছেন গাজা ও পশ্চিম তীরে নিয়মিতভাবে সাধারণ মানুষকে জোর করে সামরিক অভিযানে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। যুদ্ধের ৩ বছরে এটি সবচেয়ে বড় বিমান হামলাগুলোর মধ্যে অন্যতম। ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও 3টি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়া। এদিকে দ্বিতীয় দিনের মতো ৩০৭ জন করে বন্দী বিনিময় করেছে কিয়েভ, মস্কো। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন সহ বেশ কিছু বেসামরিক অবকাঠামো। রাশিয়া এখন পশুর মতো আচরণ করছে। আমি চাই ট্রাম্প এটা দেখুক। আমি জানি না উনি কেমন মানুষ, বুদ্ধি নেই, পাগল হয়ে গেছে। পুতিন যা করছে ওরা কি সত্যিই দেখতে পাচ্ছে না পুতিন কি করছে? ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করে একটি সমন্বিত হামলা চালানো হয়েছে। এছাড়া একটি ইলেকট্রনিক গোয়েন্দা কেন্দ্র এবং একটি মার্কিন নির্মিত প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থানেও হামলা চালানো হয়। রুশ বিমান হামলার মধ্যে স্থানীয় সময় শনিবার ৩০৭ জন করে বন্দী বিনিময় করেছে রাশিয়া, ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ফিরেছে ৩০৭ জন রুশ সেনা। একই সংখ্যক ইউক্রেনীয় বন্দীও ছাড়া হয়েছে। এর আগে শুক্রবার ৩৯০ জন করে সেনা ও বেসামরিক নাগরিকদের মুক্তি দেয়া হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে 15তম ভিভিড ফেস্টিভ্যালে জমকালো আয়োজন। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে জম্মু কাশ্মীরের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন রাহুল গান্ধী। ভারত থেকে সুব্রত আচার্য রিপোর্ট। কাশ্মীর সীমান্তের শহর পুঞ্জ মাত্র কদিন আগেও গোলাবর্ষণে কেঁপে উঠেছিলেন ওই এলাকার সাধারণ মানুষ। প্রাণও হারিয়েছেন অনেকে, ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি।
সেই ক্ষতচিহ্ন যেন এখনও স্পষ্ট। এমন বাস্তবতা খুব কাছ থেকে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো রাহুলকে দেখে কান্নায় ভেঙে পড়েন। এদিন সফরের অংশ হিসেবে কংগ্রেস নেতা স্থানীয় স্কুলে ঢুকে শিশুদের সঙ্গেও কিছুটা সময় কাটান। এরপর যান গুরুদ্বার এবং হিন্দু মন্দিরে। পাক গোলাবর্ষণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। बहुत बड़ी ट्रेजेडी है। बहुत लोगों की डेथ हुई है, नुकसान हुआ है। डायरेक्ट सिविलियन एरियाज में लोगों से बातचीत की, उनकी जो समस्या है उनको समझने की कोशिश की। उन्होंने मुझे कहा है कि 2-3 चीजें नेशनल लेवल पे रेज करनी है, वो मैं रेज करूंगा। পুঞ্জ সফর শেষে দিল্লি ফেরার পথে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, পাকিস্তানি হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দাবিগুলো তিনি জাতীয় স্তরে উত্থাপন করবেন। এছাড়াও দুর্গতদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন রাহুল গান্ধী। 22 এপ্রিল কাশ্মীরের পয়েলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে 7 মে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। জবাবে ভারতেও পাল্টা হামলা চালায় পাকিস্তান। টানা 4 দিন ধরে সীমান্তে সংঘাতের পর যুদ্ধবিরতিতে রাজি হয় প্রতিবেশী পরমাণু শক্তিধর 2 দেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ধূলিঝড় ও বজ্রসহ বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, আহত হয়েছেন আরও 45 জন। লাহোর সহ বিভিন্ন শহরে পুরানো দুর্বল ঘরবাড়ি ধসে পড়েছে, নষ্ট হয়েছে সোলার প্যানেল। আবহাওয়ার পূর্বাভাস থাকলেও অনেকেই ছিলেন ঘরে বা রাস্তায়, যার মাশুল দিতে হয়েছে প্রাণ দিয়ে। স্থানীয় সময় শনিবার বিকেলে পাকিস্তানের পাঞ্জাবে হঠাৎই নেমে আসে ধূলিঝড়। লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, শেখুপুরা ও ঝেলাম শহরে ঝড়ের তাণ্ডবে দৃষ্টিশক্তি কমে আসে, যানবাহন থমকে যায়, বাতাসে উড়ে যায় রাস্তার ময়লা, ছিঁড়ে পড়ে পোস্টার। পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড় ও বজ্রবৃষ্টিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। পুরানো ও দুর্বল ঘরবাড়ি ধসে পড়ে বা বাইরে বিপজ্জনক অবস্থায় থাকার কারণে অধিকাংশ মৃত্যু হয়েছে। লাহোরে গাছপালা ও সোলার প্যানেলের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক এলাকায় বৃষ্টির সঙ্গে ছিল শিলাবৃষ্টি, যা বাড়িয়ে দেয় বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা সত্ত্বেও অনেক নাগরিক ঘর থেকে বেরিয়ে পড়েন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ইসলামাবাদ ও খায়বার পাখতুনখোয়াতে বজ্রঝড় ও শিলাবৃষ্টিতে নদীনালায় পানি বেড়ে যায়। কর্তৃপক্ষ জানায়, সব জেলায় জরুরি সেন্টার চালু করা হয়েছে এবং নিয়মিত মনিটরিং চলছে। নাগরিকদের বিদ্যুতের খুঁটি ও দুর্বল ভবন থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা জানান, পাকিস্তানে এমন চরম আবহাওয়ার ঘটনা জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত। 2022 সালে নজিরবিহীন বন্যায় দেশটির 1700 মানুষ প্রাণ হারান। ক্ষতি হয় $3,500 কোটি বেশি। মোকাবিলায় এবার একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন আফ্রিকার সামরিক নেতারা। নাইজেরিয়ায় অনুষ্ঠিত 4th আফ্রিকান এয়ারফোর্স ফোরামে বিমান মহড়ার মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় দেশগুলো। সেই সঙ্গে যে কোনো সমস্যার সমাধানে যৌথ পরিকল্পনা প্রণয়নের কথাও জানান নেতারা। স্থানীয় সময় শুক্রবার নাইজেরিয়ার লাগোসের আকাশ জুড়ে গর্জে ওঠে নাইজেরিয়ান যুদ্ধবিমান। লাগোসে অনুষ্ঠিত 4th আফ্রিকান এয়ারফোর্সেস ফোরাম ঘিরে নিজেদের শক্তিমত্তার প্রদর্শন করে আফ্রিকা। আতঙ্ক নয়, এবারের বার্তা হলো আফ্রিকার নিরাপত্তা বিমান বাহিনীর যৌথ শক্তিই ভবিষ্যৎ। সম্মেলনে উপস্থিত ছিলেন বুর্কিনা ফাসো, রোয়ান্ডা, তিউনিসিয়া সহ আফ্রিকার বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানরা। এমন একটা ফোরাম অনেক দিনের চাহিদা ছিল। আফ্রিকার দেশগুলো যদি একসঙ্গে কাজ করে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অনেক সহজ হবে। বিমান প্রযুক্তির এই উন্নয়ন দেখে গর্ব হচ্ছে। আশা করছি এই আলোচনার বাস্তবায়ন দ্রুতই হবে। নানা মডেলের ড্রোন, মিসাইল লঞ্চার, যুদ্ধবিমানের প্রদর্শনী আর আলোচনা চলে সন্ত্রাস মোকাবিলায় আঞ্চলিক সমন্বয় নিয়ে। আলোচনায় উঠে আসে নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত পরিকল্পনার বিষয়। প্রথমবারের মতো আফ্রিকার দেশগুলোর বিমান বাহিনী প্রধানরা একসঙ্গে সন্ত্রাস মোকাবিলার পরিকল্পনা প্রণয়ন করেন। আকাশ নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হয়। যেসব কৌশল ফোরামে গৃহীত হয়েছে সেগুলো নিজ নিজ দেশে বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করে অংশগ্রহণকারী দেশগুলো। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী।
উৎসবের সমাপনী দিনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পায় আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি। গত শুক্রবার সিনেমাটি কানে প্রদর্শিত হয়। উৎসবের অফিসিয়াল সাইটে সিনেমাটির কাহিনী নিয়ে বলা হয়, উপকূলীয় একটি শহরের গল্প যেখানে নারীদের গান গাইতে দেয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়, কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আলামিন। বিশ্বের অন্যতম গ্ল্যামারাস লাল গালিচা হঠাৎই অন্ধকারে ঢেকে যায়। বিদ্যুৎহীন কান শহরে ক্যামেরা, কফি মেশিন আর কার্ড মেশিন সবই বন্ধ। চলচ্চিত্র উৎসবের শেষ দিনে নগর জুড়ে ছড়িয়ে পড়ে বিভ্রাট, আতঙ্ক আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আলোর উৎসবে আলো নিভে যাওয়ার পেছনে প্রশ্ন উঠেছে, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত? শনিবার সকালে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফ্রান্সের আল্প মেরিটাইম অঞ্চলের পশ্চিম অংশ, যার মধ্যে পড়ে উৎসব চলাকালীন কান শহরও। ট্রাফিক লাইট নিভে যায়, শপিং মল থেকে শুরু করে ফার্মেসি সব যেন থমকে যায়। রেস্টুরেন্টগুলোর অবস্থাও ছিল করুণ। না আছে কফি, না আছে হট ফ্রাই, শুধু গ্যাসে রান্না করা খাবার আর ঠান্ডা পানীয় মিলছে। কেবল নগদ অর্থের আদান প্রদানই চলছে, কার্ড মেশিন কাজ করছে না। আইসক্রিমের দোকানেও একই চিত্র, ফ্রিজ বন্ধ, বরফ গলে যাওয়ার আশঙ্কা। রেল স্টেশনেও দেখা যায় বিভ্রাট। ট্রেন থেমে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক পর্যটক। অনেকে বন্ধুর আগমনের খবর পায়নি। শহরের কোনো কোনো অংশে বিকেলের দিকে কিছুটা বিদ্যুৎ ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সব ট্রেন বন্ধ, এটা ভীষণ বিরক্তিকর। এমনকি বন্ধু বা আত্মীয়দের ফোন করতেও সমস্যা হচ্ছে। তবে রেডিওতে শুনেছি বিদ্যুৎ কিছুক্ষণ পর ফিরে আসবে। আমরা আশা করি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে, কারণ আজকের দিনে এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত জরুরি। কানের কাছে টেনেরন শহরের একটি হাই ভোল্টেজ পাওয়ার স্টেশনে আগুন লাগার কারণেই এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে বলে জানিয়েছে তদন্তকারী দল। সন্দেহ করা হচ্ছে এটা ছিল ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এর মধ্যেও থেমে থাকেনি কান ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের মূল ভেন্যু প্যালেস দিস ফেস্টিভ্যাল নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা চালু করে। রাতের সমাপ্তি অনুষ্ঠান হয়েছে যথারীতি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। উত্তর পূর্বাঞ্চল ঘিরে বিপুল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির দুই শীর্ষ ধনকুবের। অবকাঠামো, জ্বালানি এবং শিল্প খাতে 1,25,000 কোটি রুপির বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরেন গৌতম আদানি এবং মুকেশ আম্বানি। নয়াদিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানি। দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর উন্নয়ন নিয়ে এই সম্মেলন। নবায়নযোগ্য জ্বালানিকে প্রাধান্য দিয়ে অঞ্চলটিতে বিনিয়োগের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। জ্বালানি, অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে বিপুল অঙ্কের বিনিয়োগের ঘোষণাও দেন তিনি। 3 মাস আগে আসামে 50,000 কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ আপনার নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে আমি ঘোষণা করছি, পরবর্তী 10 বছরে আদানি গ্রুপ উত্তর পূর্ব ভারতে আরো 50,000 কোটি টাকা বিনিয়োগ করবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এমডি মুকেশ আম্বানি বলেন, গত 40 বছরে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন খাতে 30,000 কোটি রুপি বিনিয়োগ করেছে তার প্রতিষ্ঠান। আগামী 5 বছরে তা বেড়ে 75,000 কোটি রুপিতে দাঁড়াবে। বায়োগ্যাস প্ল্যান্ট এবং বিভিন্ন ফ্যাক্টরি সহ ভোগ্যপণ্য তৈরির কারখানায় ব্যয় হবে এই অর্থ। ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকা হিসেবে পরিচিত হলেও ভৌগোলিক গুরুত্ব ও প্রাকৃতিক সম্পদের কারণে তা ক্রমেই বড় বড় কর্পোরেট সংস্থার নজরে। সরকারের সক্রিয় সহায়তার কারণে এখন সেখানে গড়ে উঠছে শিল্প ও জ্বালানি খাতের নতুন কেন্দ্র। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো 15তম ভিভিড ফেস্টিভ্যাল। এ উপলক্ষে অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিআরমিডের শিল্পকর্মে। চমৎকার এই আলোকসজ্জা উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। ঘুটঘুটে অন্ধকারের মাঝে জমকালো আয়োজন, আতশবাজির বর্ণিল আলোয় আলোকিত চারপাশ। টানা কয়েকদিন বৈরী আবহাওয়ার পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দারা। এরই মধ্যে স্থানীয় সময় শুক্রবার আয়োজিত হয় 15তম লাইট ফেস্টিভ্যাল।
এবার অপেরা হাউস আলোকিত হয়েছে প্রয়াত শিল্পী ডেভিড ম্যাকডিয়ারমিডের শিল্পকর্মে, আর সিডনির মিউজিয়াম অফ কন্টেম্পোরারি আর্টে প্রদর্শিত হচ্ছে আদিবাসী শিল্পী ভিনসেন্ট নামাটজিরার চোখে দেখা অস্ট্রেলিয়ার ঔপনিবেশিক ইতিহাস ও ফার্স্ট নেশন সংস্কৃতির। এটা খুবই চমৎকার। গত বছর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে আমরা আসিনি, কিন্তু এবছরের আয়োজনটি মনোমুগ্ধকর। এটি অসম্ভব সুন্দর। আমি এর আগে কখনো এমন কিছু উপভোগ করিনি। 5টি ভিন্ন ভিন্ন জায়গায় 2 শতাধিক ইভেন্টে সাজানো হয়েছে এবারের আয়োজন। 23 মে থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী 14 জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, সিডনির এই উৎসব শুধু শহরকেই আলোকিত করছে না, চাঙা করছে অর্থনীতিও। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইসরায়েলি হামলায় একসঙ্গে 9 সন্তানকে হারালেন এক চিকিৎসক মা। গাজায় একদিনে 79 জন নিহত। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ। এবং জম্মু কাশ্মীর সীমান্ত এলাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাকিস্তানের হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাৎ। স্থানীয়দের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরার আশ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।